সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায় নৌ বিমা। নৌ বিমার আজকে আমাদের তৃতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব নৌ বিমার প্রকারভেদ। তো চলে যাও, নৌ বিমার প্রকারভেদের মধ্যে প্রথমে আছে যাত্রা নৌ বিমা। যাত্রা নৌ বিমা বলতে একটি সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় নির্দিষ্ট একটি যাত্রার বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌযাত্রা বিমা বলে। অর্থাৎ জাহাজ এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক বন্দর হতে অন্য বন্দরে পণ্য পৌঁছানোর সময় ওই সংশ্লিষ্ট অর্থাৎ ওই যাত্রার বিপরীতে যদি সমুদ্রপথে কোনো দুর্ঘটনা ঘটে তার বিপরীতে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে নৌযাত্রা বিমা বলে। শুধুমাত্র যেই যাত্রার জন্য বিমা করা হবে ওই যাত্রার যদি কোনো ক্ষতি হয় এক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে শুধু, এবং এর বাহিরে অন্য কোনো যাত্রার জন্য বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে না। 2 নম্বরে সময় বিমাপত্র। সময় বিমাপত্র বলতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ অথবা জাহাজস্থ পণ্যের অথবা মাসুলের অর্থাৎ বিমা চুক্তিতে যা উল্লেখ থাকবে তা যদি বিমা চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতি হয় সেক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ক্ষতি হয় তাহলেই শুধু ক্ষতিপূরণ প্রদান করবে। মিশ্র বিমাপত্র। মিশ্র বিমাপত্র নৌ যাত্রা বিমাপত্র এবং সময় বিমাপত্র এই দুটি বিমাপত্র আলাদা আলাদা না করে যদি এই দুইটা বিষয়বস্তু অর্থাৎ দুইটা বিমার আলোচ্য বিষয় বা দুইটা বিমায়ের ঘটনাগুলো যদি একই বিমাপত্রে নেওয়া হয় তখন সেটাকে মিশ্র বিমা বলে। অর্থাৎ এই বিমার অধীনে একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট যাত্রা এই দুইটা একই বিমার অধীনে থাকলে তখন সেটাকে বলা হয় মিশ্র নৌ বিমা। ভাসমান বিমাপত্র। ভাসমান বিমাপত্র হচ্ছে একজন ব্যক্তির যদি অনেকগুলো জাহাজ থাকে অথবা একটা কোম্পানির যদি অনেকগুলো জাহাজ থাকে, সেই জাহাজগুলো সচরাচর যদি সমুদ্রে চলাচল করে তাহলে তার বিপরীতে আলাদা আলাদা বিমা না করে সমস্ত জাহাজগুলোকে একটা বিমাপত্রের অধীনে বিমা করলে তাকে বলা হয় ভাসমান নৌ বিমা। এক্ষেত্রে যেই জাহাজটির ক্ষতি হবে বিমা কোম্পানি ওই জাহাজেরই ক্ষতিপূরণ প্রদান করবে। আবার এই বিমাটা পণ্যের ক্ষেত্রে করা যায়, যে জাহাজ চলাচলের সময় একজন ব্যক্তি বা একটা কোম্পানির অনেক ধরনের পণ্য আনা নেওয়া করা হয়, সেক্ষেত্রে সমস্ত পণ্যগুলো একত্রে বিমা করলে যেই পণ্যটা ক্ষতি হবে বিমা কোম্পানি ওই পণ্যের ক্ষতিপূরণ প্রদান করবে। এক্ষেত্রে পণ্যের আলাদা আলাদা বিমা করার প্রয়োজন নাই, সমস্ত পণ্যগুলো একটা বিমাপত্রের অধীনে আনবে, যেইটা ক্ষতি হবে সেইটারই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে, সেটার নাম হচ্ছে ভাসমান নৌ বিমা। তারপরে 5 নম্বরে আছে মূল্যায়িত নৌ বিমা। মূল্যায়িত নৌ বিমা হচ্ছে বিমাকৃত বিষয়বস্তু অথবা সম্পত্তি বিমা করার পূর্বে যদি এর মূল্য নির্ধারণ করা থাকে তাকে মূল্যায়িত বিমা বলে। বিমা করার আগে যেই সম্পত্তি বিমা করা হবে ওই সম্পত্তির মূল্য কত টাকা এই টাকাটা বিমা করার পূর্বে বিমাপত্রে উল্লেখ থাকবে যে এত টাকার সম্পত্তি বিমা চুক্তিতে উল্লেখ আছে বা বিমা করা হলো। যদি মূল্যটা পূর্বে নির্ধারণ করা থাকে তাহলে সেটার নাম হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। আর একটা হচ্ছে অমূল্যায়িত বিমাপত্র। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু বা সম্পত্তি বিমা করার সময় বিমাপত্রে এর মূল্য উল্লেখ থাকবে না, অর্থাৎ মূল্যটা নির্ধারণ করা থাকবে না। যদি বিমাকৃত বিষয়বস্তু ক্ষতি হয় তাহলে বিমাকারী এবং বিমাগ্রহীতা সমঝোতা এসে এই ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য নির্ধারণ করে, তখন সেটাকে অমূল্যায়িত বিমা বলে। ছাউনি বিমাপত্র। ছাউনি বিমাপত্র হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে নির্দিষ্ট সময়ে যদি কোনো জাহাজ দুর্ঘটনার শিকার হয়, যে সকল দুর্ঘটনা বা যে সকল ঝুঁকি সৃষ্টি হয় তার বিপরীতে যে বিমা করা হয় তাকে ছাউনি বিমা বলে। নামিক বিমা। নামিক বিমা হচ্ছে যে সকল বিমায় জাহাজের নাম অথবা পণ্যের মালিকের নাম বিমাপত্রে উল্লেখপূর্বক যে বিমাপত্র খোলা হয় তাকে নামিক বিমাপত্র বলে। একক বা একাধিক জাহাজ বিমা। একক বিমা হচ্ছে একটি মাত্র জাহাজের বিপরীতে যে বিমাপত্র খোলা হয় তাকে একক
জাহাজ বিমা বলে। আর একাধিক বিমা হচ্ছে যে একটি মাত্র জাহাজ না, একটা বিমার অধীনে একের অধিক জাহাজ বিমাপত্রে উল্লেখ থাকবে, যেই জাহাজটি ক্ষতি হবে বিমা কোম্পানি ওই জাহাজের ক্ষতিপূরণ প্রদান করবে, তাকে বলা হয় একক বা একাধিক জাহাজ বিমা। অবরোধ বিমা, অনেক সময় জাহাজ এক স্থান হতে অন্য স্থানে চলাচলের সময় কোনো কারণে যদি জাহাজ অথবা জাহাজের পণ্য আটকা পড়ে, তখন সেই জাহাজের পণ্য ক্ষতি বা নষ্ট হয়ে যেতে পারে। তার বিপরীতে যে বিমাপত্র খোলা হয় তাকে বলা হয় অবরোধ বিমা। অর্থাৎ জাহাজ চলাচলের সময় কোনো বন্দরে ভিড়ার সময় ওই দেশীয় কর্তৃপক্ষ বা নির্দিষ্ট ওই সকল দেশের বা ওই বন্দর কর্তৃপক্ষ যদি জাহাজ ভিড়ানোর ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা জারি করে, তা নিষেধাজ্ঞা জারি করলে দেখা যাচ্ছে ওই জাহাজে যে সকল পণ্য থাকে সেই পণ্য ক্ষতি হতে পারে বা নষ্ট হতে পারে। তাহলে এই ঝুঁকির বিপরীতে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে বলা হয় অবরোধ বিমা। বৈদেশিক মুদ্রার বিমা, বৈদেশিক মুদ্রার মাধ্যমেই সাধারণত আমদানি রপ্তানি করা হয়। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার মূল্য বা এক্সচেঞ্জ রেট অনেক সময় বৃদ্ধি পেতে পারে, হ্রাসও পেতে পারে। তো এই ধরনের ঝুঁকির বিপরীতে যে বিমাপত্র করা হয় তাকে বৈদেশিক মুদ্রার বিমা বলে। এটাও সাধারণত নৌ বিমার অন্তর্ভুক্ত। বন্দর ঝুঁকি বিমাপত্র, বন্দর ঝুঁকি হচ্ছে জাহাজ যেই বন্দরে অবস্থান করে ওই বন্দরে অবস্থানকালীন সময়ে যদি জাহাজ অথবা বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হয়, এক্ষেত্রে এই ক্ষতির বিপরীতে যে বিমাপত্র বা এই ঝুঁকির বিপরীতে যে বিমাপত্র করা হয় তার নাম হচ্ছে বন্দর ঝুঁকি বিমা। দ্বৈত বা যুগ্ম বিমা, দ্বৈত বা যুগ্ম বিমা হচ্ছে একই বিষয়বস্তু বা একই জাহাজ যদি একাধিক বিমা কোম্পানির সাথে বিমা চুক্তিতে আবদ্ধ হয় তখন তাকে দ্বৈত বা যুগ্ম বিমাপত্র বলে। উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র, উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র হচ্ছে একজন ব্যক্তি সবসময় যদি পণ্য আমদানি রপ্তানি করে তখন তাকে দেখা যাচ্ছে প্রতিনিয়তই পণ্য জাহাজীকরণ অথবা শিপমেন্টের জন্য আলাদা আলাদা বিমা করতে হয়। এই ধরনের অথবা ওই পণ্য আলাদা বিমাপত্র না করে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে ওই বিমাপত্র উন্মুক্ত বিমাপত্র নির্দিষ্ট সময়ের জন্য একটি বিমাপত্র করবে, যার মাধ্যমে যেই পণ্যেরই ক্ষতি হবে বিমা কোম্পানি ওই পণ্যের বা যা ক্ষতি হবে সেই ক্ষতির বিপরীতে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। এটার নামই হচ্ছে উন্মুক্ত প্রতিরক্ষা বিমাপত্র। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নৌ বিপদ বা মেরিন পেরিলস। নৌ বিপদ কি? নৌ বিপদ হচ্ছে সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় যে সকল বিপদের সম্মুখীন হয় তাকে নৌ বিপদ বলে। নৌ বিপদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক বিপদ, আর একটা হচ্ছে অপ্রাকৃতিক বিপদ। অর্থাৎ যখন সমুদ্রে জাহাজ চলে তখন দুই ধরনের বা দুই কারণে জাহাজের বা জাহাজস্থ পণ্যের ক্ষতি হতে পারে। তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক, যে দুর্ঘটনাগুলো মানুষের সাথে সংশ্লিষ্ট না, এটা প্রকৃতির সাথে সংশ্লিষ্ট এবং ইচ্ছা করলেও কোনো ব্যক্তি বা মানুষ বা প্রতিষ্ঠান এটাকে পরিহার করতে পারে না, সেটাকে বলা হয় প্রাকৃতিক বিপদ। যেমন এই প্রাকৃতিক বিপদের মধ্যে হচ্ছে ঘূর্ণিঝড়, জাহাজ সমুদ্রের চলাচলের সময় হঠাৎ করে ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে পারে। সমুদ্রে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা, অনেক সময় দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে বড় বড় পাহাড় থাকে, জাহাজ চলাচলের সময় যদি ওই পাহাড়ের উপর দিয়ে জাহাজ চলে যায় তখন পাহাড়ের সাথে ধাক্কা লাগলে জাহাজের ক্ষতি হতে পারে। ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা, অনেক সময় সমুদ্রে দেখা যাচ্ছে বড় বড় বরফখণ্ড ভাসতে থাকে, জাহাজ চলাচলের সময় যদি সেই বরফখণ্ডের সাথে ধাক্কা লাগে তাহলে জাহাজের ক্ষতি হতে পারে। প্রবল বৃষ্টিপাতের কারণে জাহাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই যে সকল কারণগুলো এগুলো হচ্ছে প্রাকৃতিক, এক্ষেত্রে মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরে আসো অপ্রাকৃতিক বিপদ। যে অপ্রাকৃতিক বিপদগুলো হচ্ছে যা মানুষের সাথে সংশ্লিষ্ট, এই বিপদগুলো চাইলে মানুষ পরিহার করতে পারে। যেমন এক নম্বরে দেখো জলদস্যু, সমুদ্রে জাহাজ চলাচলের সময় জলদস্যু কর্তৃক আক্রমণ করে পণ্য বা জাহাজের ক্ষতি করতে পারে। চোর ডাকাত চুরি করতে পারে বা ডাকাতি করতে পারে। শত্রু, অন্য দেশের সাথে শত্রুতা থাকলে সেক্ষেত্রে ওই দেশের শত্রু কর্তৃক জাহাজ আক্রমণ করতে পারে।
যুদ্ধের কারণে জাহাজ ক্ষতি হতে পারে, বাধা ও আটক। অনেক সময় দেখা যাচ্ছে জাহাজ অন্য দেশের তীর দিয়ে অন্য দেশের সমুদ্র সীমা দিয়ে যাওয়ার সময় ওই দেশ থেকে জাহাজ কোনো কারণে বাধা দিতে পারে বা আটক করতে পারে। গ্রেপ্তার ও বাজেয়াপ্ত, জাহাজ অন্য দেশের কর্তৃপক্ষ অনেক সময় গ্রেপ্তার ও বাজেয়াপ্ত করতে পারে। হরতাল, ধর্মঘট হতে পারে। পণ্য নিক্ষেপ হচ্ছে যখন জাহাজ সমুদ্রে চলাচল করে, সেক্ষেত্রে যদি কোনো বিপদের সম্মুখীন হয়, সেই বিপদটা এমন একটা অবস্থায় আসে যে যদি জাহাজের ক্যাপ্টেন অথবা জাহাজ কর্তৃপক্ষ মনে করে যে এক্ষেত্রে যদি কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয় তাহলে বাকি পণ্যগুলো রক্ষা পাবে, তাহলে এই রকমের পরিস্থিতিতে জাহাজ থেকে পণ্য সমুদ্রে ফেলে দেওয়া হতে পারে, তখন সেটাকে বলা হয় পণ্য নিক্ষেপ। অগ্নিকাণ্ডের কারণেও জাহাজের ক্ষতি হতে পারে। তাহলে এগুলো হলো নৌ বিপদগুলো আমরা আলোচনা করছি। চলে যাই সামনে। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সামুদ্রিক ক্ষতি বা মেরিন লস। সামুদ্রিক ক্ষতি কাকে বলে? সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় যে সকল প্রাকৃতিক অথবা অপ্রাকৃতিক বিপদের সম্মুখীন হয়ে জাহাজ বা জাহাজস্থ পণ্যের অথবা বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হয় তাকে সামুদ্রিক ক্ষতি বলে। সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ। তাহলে সামুদ্রিক ক্ষতিকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরে দেখো সামগ্রিক ক্ষতি। তাহলে এটার নাম হচ্ছে কি? সামগ্রিক ক্ষতি। সামগ্রিক ক্ষতি হচ্ছে নৌপথে কোনো বিপদের কারণে যদি জাহাজের অথবা জাহাজস্থ পণ্যের অথবা বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতি হয়, অর্থাৎ যতটুকু বিমা করা হয়েছিল সেই সম্পত্তি এমনভাবে ক্ষতি হয়েছে যে সেখান থেকে আর কোনো কিছু ফিরে পাওয়া যায়নি। তাই সম্পূর্ণ ক্ষতি হলে এটাকে আমরা বলি সামগ্রিক ক্ষতি। আর একটা আছে আংশিক ক্ষতি। এক্ষেত্রে জাহাজ সমুদ্রে চলাচলের সময় কোনো বিপদের সম্মুখীন হয়ে যে ক্ষতি হয়, এই ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতি না হয়ে যদি বিশেষ একটা অংশের ক্ষতি হয়, যেমন জাহাজের অথবা জাহাজের পণ্যের জাহাজের একটি অংশ ক্ষতি হলো, অথবা যে সকল পণ্য ছিল সেই পণ্যের সমস্ত পণ্য ক্ষতি না হয়ে কোনো নির্দিষ্ট কিছু পণ্য ক্ষতি হলো, এই রকমের যদি কোনো অংশ ক্ষতি হয় তাকে আমরা বলি আংশিক ক্ষতি। এরপরে আসো, সামগ্রিক ক্ষতিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত সামগ্রিক ক্ষতি, আর একটা হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। তাহলে প্রকৃত সামগ্রিক ক্ষতিটা কি? যে বিপদের সম্মুখীন হয়ে জাহাজ অথবা জাহাজস্থ পণ্যের অথবা বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণ ক্ষতি হয়, সেক্ষেত্রে উক্ত ক্ষতিগ্রস্ত সম্পত্তি যদি কিছু উদ্ধার করা যায়ও, তা দেখা যাচ্ছে যে ওই সম্পত্তি উদ্ধার করতে যে পরিমাণ খরচ হবে সেই খরচের পরিমাণটা সম্পত্তির মূল্যের চেয়ে বেশি হয়। তাহলে এই ধরনের যদি ক্ষতি হয় তখন সেটাকে আমরা বলি প্রকৃত সামগ্রিক ক্ষতি। এরপর আছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি হচ্ছে যে বিমাকৃত বিষয়বস্তু যে বিপদের সম্মুখীন হয়ে ক্ষতি হয়, এক্ষেত্রে সম্পত্তি ক্ষতি হওয়ার পর ওই সম্পত্তির কিছু অংশ উদ্ধার করা যায়। যদি কিছু অংশ উদ্ধার করা যায় তখন সেটাকে আমরা বলি উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। এরপর আসো আংশিক ক্ষতি। আংশিক ক্ষতিকে আবার 2 ভাগে ভাগ করছে। 1 নম্বরে হয়েছে সাধারণ আংশিক ক্ষতি, আর একটা হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি। সাধারণ আংশিক ক্ষতি হচ্ছে যদি বিমাকৃত বিষয়বস্তু কোনো সাধারণ অংশ অথবা সম্পূর্ণ বেশি ক্ষতি না হয়, কোনো একটু অল্প সাধারণ একটা অংশ ক্ষতি হয়, সেটাকে বলা হয় সাধারণ আংশিক ক্ষতি। আর একটা হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি। বিশেষ আংশিক ক্ষতি হচ্ছে বিমাকৃত বিষয়বস্তুর বিশেষ কোনো অঙ্গ যদি ক্ষতি হয়, যেমন জাহাজের বিশেষ একটা অংশ ক্ষতি হলো, অথবা বিমাকৃত বিষয়বস্তু যদি পণ্য হয় তাহলে জাহাজে যে পণ্যগুলো বিমা করা হয়েছে তার মধ্যে যেটা মূল্যবান পণ্য বা দামি পণ্য সেটা ক্ষতি হলো, সেটাকে বলা হয় বিশেষ আংশিক ক্ষতি। তাহলে সাধারণ আংশিক ক্ষতির আবার 3টা অংশ আছে। যে 1 নম্বর হচ্ছে ত্যাগ স্বীকার, 2 নম্বরে আছে গচ্চা, 3 নম্বরে হচ্ছে আনুষঙ্গিক খরচ। তাহলে ত্যাগ স্বীকার কি? ত্যাগ স্বীকার হচ্ছে যে জাহাজ সমুদ্রে চলাচলের সময় যদি কোনো বিপদের সম্মুখীন হয়, এই বিপদের মুখে যদি জাহাজ কর্তৃপক্ষ বা জাহাজের ক্যাপ্টেন মনে করে যে জাহাজ থেকে কিছু পণ্য সমুদ্রে ফেলে দিলে তাহলে বাকি পণ্যগুলো রক্ষা পাবে,
অথবা জ্বালানি শেষ হয়ে গেলে জাহাজের কিছু পণ্য জ্বালানি হিসেবে যদি ব্যবহার করে সেক্ষেত্রে যে ক্ষতি হয় এটার নাম হচ্ছে ত্যাগ শিকার। এটা এই ত্যাগ শিকারটা জাহাজের সাথে সংশ্লিষ্ট সবারই স্বার্থের সাথে সংশ্লিষ্ট। 2 নম্বরে আছে দেখো গচ্চা। গচ্চাও মানে জাহাজ অথবা জাহাজের সাথে বা ওই বিমাকৃত বিষয়বস্তু সকলের সাথে সংশ্লিষ্ট। এটা হচ্ছে যে যদি কোনো পণ্য জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ার পর যদি কোনো পণ্য বন্দরে গিয়ে নামানো হয় এবং ওই দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়ার পর ওই পণ্যগুলো আবার যখন জাহাজে উঠানো হয় সেই পণ্যগুলো উঠানো এবং নামানোর জন্য যে খরচ হয় সেই খরচটাই হচ্ছে গচ্চা, এটাকে বলা হয় গচ্চা। আর হচ্ছে আনুষঙ্গিক খরচ। এই খরচটা সাধারণত না করলেও হয়, কিন্তু পণ্যের অধিক নিরাপত্তার জন্য এই ধরনের খরচ করা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় আনুষঙ্গিক খরচ। এরপরে বিশেষ আংশিক ক্ষতির আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পণ্যের, যদি পণ্যের কোনো বিশেষ অংশ ক্ষতি হয় তাকে পণ্যর আংশিক ক্ষতি বলা, বিশেষ আংশিক ক্ষতি বলে। এরপর আছে জাহাজের যদি কোনো বিশেষ অংশ বা বিশেষ অঙ্গ ক্ষতি হয় সেক্ষেত্রে বলা হয় জাহাজের বিশেষ আংশিক ক্ষতি। আর একটা হচ্ছে মাসুলের। অনেক সময় দেখা যাচ্ছে বিমা গ্রহীতা বিমাকারীকে তার মাসুল যে বা ভাড়া যে কয় টাকা ভাড়া হওয়ার কথা সেই ভাড়া সম্পূর্ণ প্রদান করে না, অথবা সে ভাড়া আদায় করতে পারে না। তাহলে এক্ষেত্রে যদি কোনো সম্পূর্ণ অংশ না পায়, অর্থাৎ ভাড়া যে টাকায় চুক্তি হয়েছিল তার কিছু অংশ পেয়েছে আর কিছু অংশ সে আদায় করতে পারে নাই, তাহলে এই ধরনের মাসুলের যদি কোনো অংশ ক্ষতি হয় বা আদায় করতে না পারে তার বিপরীতে যে বিমা করা হয় সেটার নাম হচ্ছে মাসুলের আংশিক ক্ষতি। এইগুলো হচ্ছে আমাদের সাধারণত সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ। এরপরে আমরা শুধুমাত্র আর একটা বিষয় শেষ করব, যে জেটিসন বা পণ্য নিক্ষেপ অংশটা আমরা আলোচনা করে ক্লাস শেষ করব। যদিও পণ্য নিক্ষেপ বা জেটিসনটা আমি আলোচনা করেছি, তারপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জেটিসন বা পণ্য নিক্ষেপ। অনেক সময় সমুদ্রে জাহাজ চলাচলের সময় যদি কোনো সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজ, সেক্ষেত্রে জাহাজে যদি অতিরিক্ত পণ্য থাকে, জাহাজ কর্তৃপক্ষ যদি মনে করে যে জাহাজের কিছু পণ্য সমুদ্রে ফেলে দিলে বাকি পণ্যগুলো রক্ষা পাবে, এক্ষেত্রে এই মুহূর্তে যদি ওই কিছু পণ্য জাহাজে ফেলে দেয় তাকেই বলা হয় জেটিসন বা পণ্য নিক্ষেপ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।